সম্মানিত অতিথিবৃন্দ, এখানে উপস্থিত আছেন আমাদের দেশ বরেণ্য খুব বিখ্যাত শিল্পীরাই আমি বলবো। এখানে ফেরদৌস ভাই আছেন, আবার ফেরদৌস সারা ম্যাডামও আছেন এখানে। এটা ছাড়া আমি মিডিয়ার অনেক ব্যক্তিত্ব এখানে দেখতে পাচ্ছি। এটা ছাড়া আজকে যাদেরকে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে সেই উদ্যোক্তা শ্রেণী সহ আমন্ত্রিত সকল অতিথিবৃন্দ, আমাদের বিভিন্ন মিডিয়ার প্রতিনিধিবৃন্দ সহ আরও যারা আসছেন সবাইকে আমি আমাদের বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে, টুরিস্ট পুলিশের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। পদ্মা উদ্যোক্তা ফাউন্ডেশনের প্রোগ্রাম আসলে চলছেই। আমি এর আগেও তাদের দুটি প্রোগ্রামে আমি অংশগ্রহণ করেছি। এটা খুবই ভালো যে আমাদের দেশের জন্য যেটা দরকার যে উদ্যোক্তা শ্রেণী তৈরি করতে হবে, সেই শ্রেণীটাকে উৎসাহী করার জন্য এই পদ্মা উদ্যোক্তা ফাউন্ডেশনের যে আয়োজন আসলে প্রতিটাই অত্যন্ত প্রশংসার দাবিদার রাখে। মনিরুজ্জামান এটার যে প্রেসিডেন্ট, ও আমার বন্ধু হয়, তো অনেক সময় সবসময় বলে যে আসলে কিভাবে উদ্যোক্তা শ্রেণী তৈরি করা যায়। আসলে আমরা সবাই জানি যে আমাদের দেশ, আমরা এখনো কিন্তু সেই রকম উন্নত হতে পারিনি। 20 কোটির মতো একটা জনসংখ্যার দেশ আমরা। আমাদের দেশে আসলে সবকিছুই আমাদের প্রত্যাশা অনুযায়ী আমরা পাই না। আমরা ছোটবেলা থেকেই সবাই এক একটা স্বপ্ন দেখে আসি, তাই না? যদি আমরা ছোট্ট করে বলি যে ছোটবেলায় যদি আমরা কাউকে বলি কে কি হতে চাও, আমরা এক একজন এক একটা কথা বলে ফেলি। কেউ বলে ডাক্তার হব, কেউ বলে ইঞ্জিনিয়ার হব, কেউ বলে এটা হব ওইটা হব, কিন্তু কেউ কখনো বলে না যে উদ্যোক্তা। আসলে এই উদ্যোক্তাটাই তো আমাদের দরকার, তাই না? এই উদ্যোক্তা যদি সৃষ্টি না হয় তাহলে কিন্তু আমাদের দেশের উন্নয়ন হবে না। তো উদ্যোক্তা কারা? তো উদ্যোক্তা হচ্ছে যে একটা উদ্যোগ গ্রহণ করবে, একটা নতুন বিষয় নিয়ে আসবে এবং সেটাকে সমাজের ভিতরে ছড়িয়ে দেবে, সেই কিন্তু উদ্যোক্তা। তা আমরা অনেক সময় একটু মিক্সিং করে ফেলি উদ্যোক্তা এবং ব্যবসায়ী শ্রেণীকে। আসলে এই দুইটা শ্রেণী কিন্তু এক না। উদ্যোক্তারা এক জিনিস, ব্যবসাটা কিন্তু সম্পূর্ণ আরেক জিনিস। উদ্যোক্তা যেই বিষয়টা তার মস্তিষ্ক প্রসূত, তার ব্রেন থেকে যেটা বেরিয়ে আসে সেইটা নিয়ে কাজ করে ব্যবসায়ীরা। আসলে ব্যবসায়ীরা লাভের উদ্দেশ্যে কাজ করে, কিন্তু উদ্যোক্তারা কখনো লাভের উদ্দেশ্যে প্রথম কাজটা তাদের থাকে না, পরবর্তীতে সেটা তাদের ব্যবসার পর্যায়ে চলে যায়। কিন্তু সেই উদ্যোক্তা শ্রেণীটাই আমাদেরকে আগে তৈরি করতে হবে। আমরা যদি দেখি আমাদের দেশে অনেক বিখ্যাত উদ্যোক্তারা কিন্তু আছেন। আমরা সর্বপ্রথমে বলতে পারি আমাদের বর্তমান যে আমাদের চিফ অ্যাডভাইজার যিনি আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, ওনার যে গ্রামীণ ব্যাংক, আপনারা জানেন যে এই গ্রামীণ ব্যাংকের মাধ্যমে যে কি পরিমাণ উদ্যোক্তা আমাদের দেশে সৃষ্টি হয়েছে, বিশেষ করে নারীরা, তাই না? এই প্রায় 1 কোটির মতো নারী কিন্তু তার এই উদ্যোক্তা ছিল এই গ্রামীণ ব্যাংকে। গ্রামীণ ব্যাংকের মাধ্যমে কিন্তু আমাদের দেশে শুরু হয়েছে। তো এটা আসলে চলছে। তার পরবর্তীতে তারও আগে যদি আমরা বলি, আমাদের দেশের একজন বিখ্যাত উদ্যোক্তা কে, আমরা অনেকেই তাকে চিনি, জহুরুল ইসলাম সাহেব। উনার উদ্যোক্তা উনি কি করেছিলেন? উনি নিজে ঠিকাদারি করেছেন, অনেক কিছু করেছেন। করার পর উনি একটা কোম্পানি তৈরি করেছিলেন, ইস্টার্ন হাউজিং কোম্পানি। আপনারা সবাই জানেন এটা আমাদের দেশের খুব বিখ্যাত একটা কোম্পানি। অনেক ডেভেলপার, আপনারা দেখেন অনেক বিল্ডিং কিন্তু তাদের করা আছে। কিন্তু তাদের বাংলাদেশ ডেভেলপমেন্ট কর্পোরেশন নামে সম্ভবত 1965 সালে তারা একটা কোম্পানি করেছিল। সেই কোম্পানি কিন্তু শুধুমাত্র বাংলাদেশে সীমাবদ্ধ ছিল না। তার উদ্যোগের কারণে এই মিডল ইস্টে আবুধাবিতে 5000-এর মতো বাড়ি কিন্তু করা হয়েছে এই ইস্টার্ন হাউজিং এর মাধ্যমে। কিন্তু তারপর সেখান থেকে আবুধাবি ছাড়া ইরান, সিরিয়া, ইয়েমেন বিভিন্ন জায়গাতে অনেক উপশহরে কিন্তু করা হয়েছে। এখন আপনারা চিন্তা করেন যে তিনি যে বিদেশে কাজ করলেন, আমার দেশে কি হলো? এই যে আজকে মিডল ইস্টে এত শ্রমিক যাচ্ছে, এটা কিন্তু তাদেরই ফলাফল। অর্থাৎ তারা কাজ করেছে বিদেশে, শুধু আমাদের দেশেই তারা সীমাবদ্ধ থাকেনি, তারা বিদেশেও লোকজনকে নিয়ে গিয়েছে। আসলে এইভাবে আমাদেরকে দেশে বিদেশে চিন্তা ভাবনা করে কাজ করতে হবে। আমরা আরো বিখ্যাত লোক স্যামসন এস চৌধুরী নাম আমরা অনেকে শুনেছি, স্কয়ার ওষুধ কোম্পানির যে মালিক। উনি কি নিয়ে শুরু করেছিলেন? উনি ছোট্ট একটা ফার্মেসি দিয়ে শুরু করেছিলেন 1952 সালে। পাবনার একটা অজপাড়া গ্রামে একটা ফার্মেসি দিয়ে তার কাজ শুরু। আর আজকে দেখেন যে তার সেই স্কয়ার কোম্পানি কত বিশাল হয়ে গিয়েছে। তো অনেকে জিজ্ঞেস করেছিল যে আপনার নামে না এটা স্কয়ার কোম্পানি কেন হলো? তখন উনি বলেছিলেন যে এটা তো শুধু আমার না, আমরা 6 জন বন্ধু মিলে আমরা এটা করেছিলাম, তো আমরা সবাই স্কয়ার, ঠিক আছে? তো সেই নামের থেকে কিন্তু স্কয়ার নামটা চলে আসছে। এইভাবে অনেক উদ্যোক্তা আমাদের দেশে আছেন, আমাদেরকেও হতে হবে। সামনে আরো যারা আছে তাদেরকেও হতে হবে। নিজের বাচ্চাদেরকে এখন ডাক্তার, ইঞ্জিনিয়ার এসব দিকে কথা না বলে বলতে হবে তোমরা উদ্যোক্তা হও। আমি একটা ইউনিভার্সিটিতে গিয়েছিলাম একটা ইয়াতে, তো
ক্লাস নেওয়ার জন্য তো জিজ্ঞাসা করছে কে কি হতে চায়। অনেকেই বলে যে মানে কেন তোমরা কেন এটা হতে চাও। তো একজন বললো যে স্যার লেখাপড়া করেছি, ছোটবেলায় বলতো যে লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়েছে, আমি গাড়ি ঘোড়া চড়ার জন্য লেখাপড়া করেছি। তা আরেকজন বললো যে তুমি লেখাপড়া কেন করো। ও বললো যে স্যার লেখাপড়া করলে সামনে ভবিষ্যতে ভবিষ্যৎ মানে একটা ভালো কাজ চাকরি পাবো, সেই জন্য আমি লেখাপড়া করি। একটা মেয়েকে জিজ্ঞেস করলাম যে গ্রামের, যে তুমি লেখাপড়া কেন করছো। বললো যে স্যার আমাদের এখানে যদি একটা লেখাপড়া করি তাহলে একটা সুন্দর নিশ্চিত একটা বিয়ে হবে, সুন্দর ভালো একটা বিয়ে হবে, এটা হবে। আসলে আমরা চিন্তা করে দেখি ওদের কারোর ভিতরে কিন্তু উদ্যোক্তা দেশটা ছিল না। এই শুরুতেই কি বলছে, লেখাপড়া কেন করেছো, চাকরি বাকরি করবে, তার মানে লাভের উদ্দেশ্যে চলে গিয়েছে, তাই না, যে আমার একটা বেনিফিট আসবে, আমি চাকরি করে টাকা ইনকাম করব। যে মেয়েটি উত্তর দিয়েছিল তার একটা নিরাপদ একটা জীবন সে চায়, যে তার একটু লেখাপড়া করে একটা ভালো বিয়ে হবে, সেটা। আরেকজন কি বলেছিল যে গাড়ি ঘোড়া চড়েছে। তো যাক, এটা তার বাবা মা তো ছোটবেলায় বলে, তাই না, লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়েছে। তো এই জিনিসগুলো আসলে মুখে মুখে থেকে থেকে এখন যেটা এখন যোগ হচ্ছে উদ্যোক্তা যোগ, এই উদ্যোক্তাদেরকে ঢুকিয়ে দিতে হবে মাথার ভিতরে। আজ থেকে 10 বছর 12 বছর আগে কি আমরা বিকাশের কথা চিন্তা করেছিলাম? চিন্তা করিনি। আমরা কি চিন্তা করেছিলাম পাঠাওয়ের কথা? চিন্তা করিনি। তাহলে সেগুলো কিভাবে আসলো? এইরকম অনেক আইডিয়া কিন্তু চতুর্দিকে ঘুরপাক খাচ্ছে, এগুলাকে ক্যাচ করতে হবে, ধরতে হবে। এগুলাকে ধরে এইভাবে বিকাশের মতো, পাঠাওয়ের মতো, সহজের মতো, অন্যরকম গ্রুপের মতো এগুলাকে আমাদের কাজে লাগাতে হবে। আর শুধু কাজে লাগালেই দেখা যাবে যে নিজের উন্নয়ন হবে, দেশের উন্নয়ন হবে। আমাদের চিকাগোতে সাহেব একটা কথা বলেছিলেন, ওনার কথা ছিল যে আমরা চাকরি প্রার্থী নই, আমরা চাকরি দাতা। অর্থাৎ আমাদের দেশে কত লোক চাকরি করে, তাই না? আমাদের দেশে 15 থেকে 64, এই মিডল ইস্টটাকে যদি আমরা ধরি, তারাই তো চাকরি করবে। তো এই চাকরির গ্রুপটাকে যদি ধরি তাহলে দেখা যাবে আমাদের দেশে বেকার এখনো 26 লক্ষের উপরে আছে। তার ভিতর নারীরা আছে কত? প্রায় 10 লক্ষ, 8.5-9 লক্ষের মতো গত বছর ছিল। তাহলে কেন থাকবে? নারীদের তো এখন অনেক স্কোপ সৃষ্টি হয়েছে, তাই না? তাহলে নারীদেরও বেকারত্বটা চলে আসছে। আসলে বেকারত্বের সংজ্ঞাটা কি, এটা একটা কথা, যে স্যার বেকার কাকে বলে, কিভাবে নির্ধারণ করে? আমাদের ইন্টারন্যাশনালি বেকারের যে সংজ্ঞাটা আছে, যে বিগত 7 দিনে যে কোনো চাকরি করতে পারেনি, তার কোনো ইনকাম ছিল না এবং সে চাকরির জন্য বসে আছে, এইটাকে বলে বেকার। অর্থাৎ আমি আজকে করলাম কাল, এটা না। অর্থাৎ লাস্ট 7 ডেজে যার কোনো চাকরি নেই এবং সে চাকরি প্রত্যাশী, তাকেই বেকার বলে। এবং এইটা হিসাব করেই কিন্তু দেশে বেকারত্বের সংখ্যাটা নির্ধারণ করা হয়। তো এই যে বেকারত্ব, আমাদের ইউনূস সাহেব যে কথাটা বলেছেন যে আমরা চাকরি প্রার্থী নই, আমরা চাকরি দাতা, তাহলে কি দেশে আর বেকার থাকবে? থাকবে না। অনেক স্কোপ আছে, অনেক। আমাদের দেশে ন্যাচারাল রিসোর্সেস অনেক আছে, এগুলোকে কাজে লাগাতে হবে। আমি টুরিস্টের পুলিশ সুপার, টুরিস্টে আমি কাজ করি। তো এখন টুরিস্টের পুলিশ সুপার, আমরা তো বাংলাদেশ পুলিশের সদস্য, এক এক সময় এক এক জায়গাতে আমরা যাচ্ছি। এখন টুরিস্টের পুলিশ সুপার হিসেবে একটা কথা বলি, যে টুরিস্টে কিন্তু এরকম উদ্যোক্তা সৃষ্টি হওয়ার অনেক স্কোপ আছে না? একটা ব্যক্তি টুরিস্ট হিসেবে যখন সে আত্মপ্রকাশ করে, কখন করে? অর্থাৎ সে একটা জায়গাতে যাবে, একটা জায়গায় যাওয়ার পর সে টুরিস্ট, সে প্ল্যান করলো যে আমি আজকে কক্সবাজার ঘুরতে যাবো। তাহলে কক্সবাজার ঘুরতে গেলে তার কি লাগবে? সর্বপ্রথম তার একটা প্ল্যান করবে, তাই না? একটা প্ল্যান করে সে আগাবে। তারপরে তার কি একটা ভেহিকেল লাগবে, একটা গাড়ি সার্ভিস লাগবে, সে একটা গাড়ি দিয়ে যাবে। তারপর কক্সবাজারে যাবে, তার কি লাগবে? ওখানে তার ওইখানে একটা হোটেল লাগবে থাকার জন্য, তাই না? সে হোটেলে থাকবে। তারপর তার কি লাগবে? সেখানে তাকে খাওয়া দাওয়া করার জন্য একটা রেস্টুরেন্ট লাগবে। এবার আপনারা চিন্তা করেন যে একটা ট্যুরিজমের সাথে রিলেটেড কতগুলো স্টেক হোল্ডার এখানে আছে। তো এই প্রতিটা জায়গায় জায়গায় কিন্তু আমাদের উদ্যোক্তারা কাজ করতে পারে, তাই না? যে কোনো জিনিসটা কাজ করবে। এখন বলতে পারে স্যার কি নিয়ে কাজ করব? এই কি নিয়ে কাজ করব প্রশ্নটা যাদের, তারা উদ্যোক্তা হতে পারবে না। আর যারা বসে বসে চিন্তা ভাবনা করবে যে না আমরা এটা নিয়ে কাজ করব, তারাই কিন্তু ভালো উদ্যোক্তা হতে পারবে। তো যাক, এইভাবে আমাদের দেশে এই অর্থনৈতিকভাবে যদি আমাদের দেশকে উন্নত করতে চাই, আমরা যদি বিশ্বের দরবারে আমরা আমাদের মাথা উঁচু করে দাঁড়াতে চাই, অবশ্যই অর্থনৈতিকভাবে উন্নত হওয়া ছাড়া আমাদের কোনো গতি নেই। অর্থনৈতিকভাবে আমাদেরকে স্বাবলম্বী হতে হবে। আর এই স্বাবলম্বী হতে পারলে আমাদেরকে উদ্যোক্তা শ্রেণী তৈরি করতে হবে। আজকে যারা এখানে অ্যাওয়ার্ড পাবেন, যারা এখানে আসছেন, তাদের সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি। অবশ্যই আপনারা আমাদের দেশের জন্য একটা সম্পদ। আপনারা শুধুমাত্র আপনাদেরই উন্নয়ন করেননি, আপনার পরিবারের উন্নয়ন করেননি, আপনারা আমাদের বাংলাদেশের উন্নয়ন করেছেন, আপনারা আমাদের দেশের ক্ষেত্রে কাজ করেছেন। প্রতিটাই কিন্তু প্রতিটা সেক্টরে আমাদের এই কাজগুলো আমরা করতে পারি। এখানে আজকে মিডিয়ার অনেক আর্টিস্ট এখানে আসছেন, যে তারাও কিন্তু এক একজন এক একটা উদ্যোক্তা, তাই না? এই যে একটা নাটক তৈরি করছে, এটা কিন্তু উদ্যোক্তা। এই যে আমাদের ফেরদৌস ওয়াহিদ ভাই এখানে আছেন, এখানে ফেরদৌস সারা ম্যাডাম আছেন, ওনারা গান গাচ্ছেন, তাই না? এখন দেখেন যে গান যিনি লিখেন তিনি কিন্তু উদ্যোক্তা, তাই না? তার সেই গানটাকে পরবর্তী সময় ব্যবসা করে বিভিন্নভাবে
অর্থ উপার্জন করে। যারা নাটক করেন তারা ছেড়ে দিচ্ছেন যে আমি নাটক করলাম, এইটাকে কিন্তু ব্যবসায়িকভাবে বিভিন্ন কাজে লাগানো হচ্ছে, তাই না? ইউটিউব থেকে শুরু করে বিভিন্ন সিনেমা হলে অনেক কাজে লাগানো হচ্ছে, এগুলোই কিন্তু উদ্যোক্তা। তা আমরা যদি নিজেরা বেকারত্ব, অর্থাৎ উদ্যোক্তা, বেকারত্বের মূল সমস্যা সমাধান কে করবে? উদ্যোক্তারা করবে। তা আমরা সবাই যদি নিজেদেরকে বেকার না ভেবে উদ্যোক্তা নাম দিয়ে আমরা কিছু কাজ করতে পারি, তাহলে আমরা আমাদের উন্নয়ন করতে পারো, সামাজিকভাবে আমাদের অবস্থান অনেক শক্তিশালী হবে, পাশাপাশি আমাদের দেশের উন্নয়ন হবে। তো যাক, আমি অপূর্বকে ধন্যবাদ জানাচ্ছি, এই ধরনের চমৎকার চমৎকার সে কিছু কাজ করে যাচ্ছে আমাদের সবাইকে নিয়ে, পাশাপাশি আমাদের প্রশাসন খুশি রাখছে এখানে। আমরাও খুব আনন্দিত এই সমস্ত প্রোগ্রামে, এইসব প্রোগ্রামে আমরা আসতে পেরে। আর এখানে আজকে যারা পুরস্কার পেয়েছেন, তাদেরকে, যারা অ্যাওয়ার্ড পাচ্ছেন তাদের সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি আমাদের বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে। পাশাপাশি পর্যটনের জয় হোক। আমরা চাই আপনারা সবাই বাংলাদেশকে ঘুরুন, বিদেশে যাবেন কম, আমাদের দেশে বিদেশ থেকে লোক নিয়ে আসেন। কারণ আমাদের দেশ থেকে যদি আপনারা বিদেশে চলে যান, আমাদের ডলারগুলো চলে যাচ্ছে। তো আমাদের দেশে ডলার আনতে হবে, সেই কাজটা আপনাদেরকে করতে হবে। আমরা ছুটি পেলেই কোথায় থাইল্যান্ডে চলে যাই, আমরা ছুটি পেলেই কোথায় ইন্ডিয়াতে চলে যাই। শুধু যাই না, বলি যে চিকিৎসা করতে যাব, যে আমরা 10টা জায়গা ঘুরে আসি। কি দরকার বাহির থেকে আমাদের দেশে? ঠিক আছে, আপনি যান, সাথে করে 3 জনকে নিয়ে আসবেন। এই ধরনের একটা প্র্যাকটিস যদি আপনারা করতে পারেন, তাহলে আমাদের দেশের উন্নয়ন হবে। যেহেতু আমি টুরিস্টের পুলিশ সুপার, আপনাদের সবাইকে জানাচ্ছি যে আপনারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমাদের টুরিস্টের পুলিশ দেখবেন, সেখানে আপনারা যে কোনো বিষয়ে সহযোগিতা পেতে পারেন। আমাদের কিছু হটলাইন নাম্বারও আছে, এগুলোতে আপনারা কল করলে আপনারা সহযোগিতা পাবেন। আর পাশাপাশি আপনাদের যদি ফ্রেন্ড সার্কেল বা বিদেশ থেকে কোনো বড় বড় লোকজন বাংলাদেশ ভিজিট করতে আসে, আমি ঢাকা রিজিয়নের টুরিস্ট পুলিশ সুপার, আমাকে আপনারা ফোন করতে পারেন। তাহলে বিদেশিদের নিরাপত্তা সংক্রান্ত যাবতীয় কিন্তু সহযোগিতা আমরা এখন করে থাকি। তো আবারও আমি সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।